নমস্কার। রাজনীতির অ কখ এই অনুষ্ঠানে আমি রতন চক্রবর্তী আবার আপনাদের সামনে এসেছি আজ শুক্রবার। বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রশ্ন তুলছেন যে 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রাক্কালে বিজেপির ভবিষ্যৎ কী, পশ্চিমবাংলায় বিজেপি কী অবস্থায় আছে, এটা নিয়ে অনেকেই জানার চেষ্টা করছে। তা স্বাভাবিকভাবেই আজকের অনুষ্ঠানটা আমি 2021 সালের নির্বাচন এবং পশ্চিমবাংলায় বিজেপির ভবিষ্যৎ এই নিয়ে আলোচনা করব। দেখুন, বহু মানুষ বলছেন 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি 18টা আসনে জয়ী হওয়ার পরে অনেকেই ভাবছেন তাহলে পশ্চিমবাংলায় কি বিজেপি একটা ফ্যাক্টর, পশ্চিমবাংলায় কি বিজেপি ক্ষমতার দিকে এগোচ্ছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রথমেই বলবো, মানুষকে মনে রাখতে হবে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন এবং পৌরসভা নির্বাচনের প্রেক্ষাপট এক নয়। অর্থাৎ মানুষ যে ভাবনা নিয়ে লোকসভা নির্বাচনে ভোট দেন, লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার আগে মানুষের সামনে ভাবনা থাকে ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের বিদেশ নীতি, ভারতবর্ষের প্রতিরক্ষা নীতি ইত্যাদি ইত্যাদিগুলো কী হয়। তেমনি বিধানসভা নির্বাচনের আগে মানুষের মনে ভাবনা থাকে রাজ্যের শিক্ষা, রাজ্যের স্বাস্থ্য, রাজ্যের পরিবহন, রাজ্যের মানুষের, শ্রমজীবী মানুষের উন্নয়ন, রাজ্যের কৃষিজীবী মানুষের দিকে সরকারের নজর আছে কিনা ইত্যাদি ইত্যাদি ব্যাপার নিয়ে এর পারফরমেন্সের উপর বিধানসভা নির্বাচনের ভোটটা হয়। আমি খুব সংক্ষেপে বলছি। পৌরসভা নির্বাচন কিংবা পঞ্চায়েতের নির্বাচন, আমার পাড়া সাজাবার নির্বাচন কিংবা আমার গ্রাম সাজাবার নির্বাচন, সিভিক বডি ইলেকশন, অর্থাৎ নিচু স্তরে পঞ্চায়েত কিংবা পৌরসভা নির্বাচনের যে প্রেক্ষাপট, বিধানসভার তা নয়। আমার রাস্তাঘাট, ড্রেন ইত্যাদি ইত্যাদি, আমার পার্ক, আমার পুকুর, আমার রাতে মশা, পানীয় জলের সুষ্ঠু সরবরাহ ইত্যাদি ব্যাপারগুলো দেখা হয় পৌরসভার নির্বাচন কিংবা পঞ্চায়েতের নির্বাচনের সময়। মানুষ এই ভাবনার উপরই ভোটটা দেন। এগুলি সবই কিন্তু সাধারণ। একটা বিশাল অঘটন ঘটলে অনেক কিছুই কাজ করে, কিন্তু যখন বিধানসভা নির্বাচনে আলোচনা করব তখন অবশ্যই আমি বলব যে পশ্চিমবাংলার একটা ইতিহাস আছে। অর্থাৎ স্বাধীনতার পরে থেকে যারা পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছেন তারা বিভিন্ন গণ আন্দোলনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার পরে তারা জয়ী হয়েছে। স্বাধীনতার পরে কংগ্রেস দীর্ঘদিন, তখন বামপন্থীরা বিশেষ করে 56 সাল থেকে ক্রমাগত উদ্বাস্তু স্রোত, কখনো পরিবহন কর্মীদের আন্দোলন এবং সর্বশেষ খাদ্য আন্দোলন, যে কোনো বিষয় তখন বামপন্থীরা রাস্তায় আন্দোলনের মাধ্যমে থাকতেন। কতগুলি কনস্ট্রাকটিভ ইস্যুর ভিত্তিতে কিন্তু এই আন্দোলনগুলো ছিল, এগুলো কোনো বিক্ষিপ্ত আন্দোলন নয়। তারপরে 67 সালের নির্বাচনে দেখা গেল যুক্তফ্রন্টে, অর্থাৎ ওই যে গণ আন্দোলনের ফসল হিসাবে বামপন্থীরা জোট বেঁধে অনেকগুলো বামপন্থী দল মিলে তারা পশ্চিমবাংলার ক্ষমতায় এলেন। কংগ্রেসের প্রথম সরকারের পতন চলল। এবার এদিকে আবার 66 সাল থেকে মূলত প্রিয়রঞ্জন দাশমুন্সী, সুব্রত মুখার্জি এদের মাধ্যমে তখন বামপন্থীদের বিরুদ্ধে আবার একটা বিশেষ করে ছাত্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিলেন দিকে দিকে তৎকালীন কংগ্রেসের যারা ছাত্র পরিষদের নেতা, মূলত প্রিয়রঞ্জন দাশমুন্সী, সুব্রত মুখার্জি, নুরুল ইসলাম, প্রদীপ ভট্টাচার্য, প্রমোদ ভট্টাচার্য ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে
আন্দোলন ছিল। দেখা গেল সেই আন্দোলনের ফসল হিসাবে 1972 সালে সিদ্ধার্থ রায় সরকার কংগ্রেস আবার ফিরিয়ে এসেছে। এরপরে 77-এ, এই 72 থেকে 77-এ সেই জরুরি অবস্থা জারি, তার বিরুদ্ধে বামপন্থীদের আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক, আন্ডারগ্রাউন্ড আন্দোলন এগুলো কিন্তু চলছে এবং মানুষের ব্যাপক ক্ষোভ, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া ইত্যাদি ইত্যাদির বিরুদ্ধে ক্ষোভ গিয়ে ব্যালট বাক্সে প্রতিফলিত। অর্থাৎ ওটাও কিন্তু একটা আন্দোলন, যদিও অত্যন্ত চাপা আন্দোলন ছিল, আর ওভারঅল মানুষের ক্ষোভ ছিল জরুরি অবস্থার বিরুদ্ধে। তার ফসল হিসাবে বামপন্থীরা 77 সালের নির্বাচনে জয়লাভ। এইভাবে যখন চলল, বিশেষ করে 84 সালের পরে, 1984 সালের পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় নির্বাচিত হলেন, তারপরের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আন্দোলনের একটা মুখ হলেন। তখন তৎকালীন অবিভক্ত কংগ্রেস, রাজীব গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরপরে পশ্চিমবাংলা যুব কংগ্রেসের সভাপতি করেন এবং তার নেতৃত্বে একের পর এক আন্দোলনের ঢেউ উঠতে থাকে। তারপরে 98 সালে দল ভাগের পরে এদিকে দুর্দণ্ড প্রতাপ, একদিকে বামপন্থীরা সিপিআইএমের নেতৃত্বে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। তখন আন্দোলনগুলো এরমই ছিল, গ্রামগঞ্জে অত্যাচারের বিরুদ্ধে, মানুষের নাগরিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য উনি যুব কংগ্রেসে থাকাকালীন একটা 21শে জুলাই করেছিলেন। বিশাল ব্যাপক ভিড় সেই মিছিলে, সেই মিল 4-5টা পয়েন্ট থেকে ঘেরাও করা হয়েছিল মহাকরণকে। যদিবাবুর পুলিশ গুলি চালালো, 13 জন তরতাজা যুব কংগ্রেসের ছেলে কলকাতার রাস্তায় শুয়ে পড়লেন, তাদের রক্তে স্নাত হলো কলকাতার রাস্তায়। 98 সালের পরে কখনো সিঙ্গুর, কখনো নেতাই, কখনো নন্দীগ্রাম, কখনো চমকাইতলা, কখনো সুচপুর, একের পর এক বামপন্থীদের তখন আক্রমণ যেমন সমানে চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দুর্বার এক গণ আন্দোলন তৈরি হচ্ছে দিকে দিকে। তখন বামপন্থীদের অত্যাচার মানেই মমতার প্রতিবাদ, বামপন্থীদের অত্যাচার মানেই মমতার আন্দোলন। এইরকম একটা জায়গায় গিয়ে 2009 সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় সাফল্য পান। তারপরে 11 সাল বিধানসভা নির্বাচন বামপন্থীদের ধূলিসাৎ করে সেই গণ আন্দোলনের ফসলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় অধিষ্ঠিত। অর্থাৎ আমি যেটা বলতে চেয়েছি যে পশ্চিমবাংলায় ওই ফ্লুকে কেউ সরকার গঠন করবে, এইরকম কিন্তু পশ্চিমবাংলার ইতিহাস নয়। কারণ স্বাভাবিকভাবে আপনারা প্রশ্ন করতে পারেন যে বিজেপি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে 2019 সালের লোকসভা নির্বাচন 18টা আসন পেল। হ্যাঁ, পেল। মনে রাখতে হবে সেটা লোকসভা নির্বাচন ছিল, এবং এটাও মনে রাখতে হবে ভারতবর্ষের মানুষ তখন দেখেছে যে বিরোধীরা একেবারে বিভক্ত, নরেন্দ্র মোদীর একচ্ছত্র আধিপত্য। এবং আমি কিছুটা বলবো যে এই 18টা আসনে তৃণমূলের নিজেদের মধ্যে আত্মতুষ্টি হয়তো এই পরাজয়ের কারণ। আমি হয়তো কথাটা বলছি, আর 2-1টা পয়েন্ট সাথে থাকলেও থাকতে পারে। আমি এই প্রসঙ্গে শুধু একটা উদাহরণ দেব। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে কংগ্রেস বামপন্থীদের বিরুদ্ধে 17টা লোকসভা আসনে জয়ী হয়েছিল। তারপরে 87 সালের বিধানসভা নির্বাচনে দেখা গেল, কারণ বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটটাও আলাদা ছিল, যে কথা আমি প্রথমেই বলেছি, দেখা গেল বামপন্থীদের আবার জয়। যে লোকসভা আসনগুলোতে কংগ্রেস জয়ী হয়েছিল সেখানে কিন্তু কংগ্রেস দাঁত ফোটাতে বেশিরভাগ জায়গায়। তাই আমার মনে হয় পশ্চিম বাংলার নির্বাচনে বিজেপির ক্ষমতা দখল এ খুবই দূরের কথা। ক্ষমতার দখল করতে গেলে না একটা রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে
গণ আন্দোলনের মাধ্যমে পশ্চিমবাংলা আসতে হবে। পশ্চিমবাংলার মানুষের চরিত্রটা, ক্যারেক্টারটাই এরকম। আর সত্যি কথা বলতে, বিধানসভা নির্বাচনের আগে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস একদিকে উন্নয়নের কথা বলবে, এবং যে উন্নয়নটা অতি বড় শত্রুও স্বীকার করবে, যে স্বাধীনতার পরে পশ্চিমবাংলায় 2011 থেকে 2020 কিংবা ধরুন 20 সালও যদি ধরুন, যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, একেবারে একটা শিশুর জন্মের থেকে একটা মানুষের মৃত্যু পর্যন্ত সমস্ত শ্রেণীর মানুষের জন্য একের পর এক প্রকল্প দিয়েছে, যার সার্থক রূপায়ণ হয়েছে। তাহলে মানুষ উন্নয়নের নিরিখে একদিকে মানুষ উন্নয়ন দেখবে, আর একদিকে দেখবে ভারতীয় জনতা পার্টি নামে একটা দল, যারা কেন্দ্রে প্রায় 7 বছর শাসন করছে। তাদের ট্র্যাক রেকর্ড, মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়নের ডালি নিয়ে মানুষের কাছে যাবেন, পাশাপাশি ভারতীয় জনতা পার্টির কি বলতে হবে, কতগুলি বিক্ষিপ্ত ঘটনাকে তুলে এনে তাদেরকে লড়াই করতে হবে। কতগুলো বিক্ষিপ্ত ঘটনা, সে বিক্ষিপ্ত ঘটনার মধ্যে যে আমি ধরে নিচ্ছি, আমফানের কথা বলছেন বিজেপি। আমফান কটা জেলায় আক্রান্ত হয়েছে? পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ার একটা অংশ। সেই জায়গায় শতকরা 3% দুর্নীতিও ধরা পড়েনি। 3%। এই 3%কে 100%-এর রূপ দেওয়ার চেষ্টা করছে বিজেপি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের উন্নয়নের ডালি নিয়ে নিশ্চয়ই যাবে। এবার আমার প্রশ্ন, এটা বাস্তবিক বিধানসভা নির্বাচনে না, প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এক একটা জায়গায় কেন্দ্রে ক্যান্ডিডেট হয়, তারা অল আউট এফোর্ট দেবে জেতার জন্য। আর মনে রাখতে হবে, বিজেপির কিন্তু অনেক ভোট আছে, এটা অস্বীকার করে লাভ নেই। বিজেপির হয়তো প্রার্থীকে কেউ চোখেও দেখেনি। সিপিআইএম তার ভোটটাকে বিজেপিকে শিফট করে বিজেপিকে একটা ফুলানো ফাঁপানো একটা 40% দেখা যাচ্ছে। আচ্ছা, সাংগঠনিক দিক থেকে মনে রাখতে হবে, নির্বাচন কিন্তু, নির্বাচনে যেমন ইলেকশন তো হয়, কিন্তু রাজনৈতিক দলগুলোর ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে একটা কথা আছে, সেটা একমাত্র সাংগঠনিক দলগুলো পারে সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করতে। সেদিক থেকে তৃণমূল বিজেপির থেকে কয়েকশো যোজন আগে। এবং আজও আমি বলছি, বিজেপি এখনো আজকের দিনে দাঁড়িয়েও 294টা কেন্দ্রের যতগুলো বিধানসভা কেন্দ্র আছে সবকটা বুথে এদের দিতে পারবে না। বিজেপির সাংগঠনিক শক্তি এই দিকে। তৃণমূল যখন উন্নয়নের কথা বলবে, তৃণমূল তো পাশাপাশি আক্রমণ করবে যে কোন বিজেপিকে ভোট দেবেন, মানুষকে মিলিয়ে নিতে বলবে। কারণ বিজেপি ক্ষমতায় আসার পরে একটা প্রতিশ্রুতি তারা ভারতবর্ষের মানুষের কাছে যা দিয়ে এসেছিল, একটা প্রতিশ্রুতিও তারা রাখতে পারে। তৃণমূল নিশ্চয়ই প্রশ্ন করবে, বাংলার মানুষের কাছে জানতে চাইবে যে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী বলেছিলেন প্রত্যেকটা পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবো, দিতে পারেন। 2 কোটি বেকারের প্রত্যেক বছর চাকরি দেবো, দিতে পারেন। একটা বড় প্রতিশ্রুতি ছিল নরেন্দ্র মোদী, যেরকম সোনালী চতুর্ভুজ অটল বিহারী বাজপেয়ীর সময় হয়েছিল। জলপথ পরিবহন, জলপথ দিয়ে সারা ভারতবর্ষকে জলপথ পরিবহনের একটা ব্যবস্থা করবে। নদী, খাল, এগুলোকে সংস্কারের মধ্যে এই কাজের এক অংশ। নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন ভারতবর্ষকে বিক্রি করতে দেব না, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ছিল। কিন্তু দেখা গেল নিজে ক্ষমতা আসার পরের থেকে আস্তে 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 তিনি ভারত নামের যতগুলো সংস্থা, এর আগের একটা অনুষ্ঠানে আমি বলেছি, বড় বড় কলকারখানাগুলোকে উনি বিক্রি করে দিচ্ছে। সে ভারত পেট্রোলিয়াম থেকে শুরু করে একেবারে
ভারতীয় জীবন নির্বাহের জন্য একে একে উনি বিক্রি করে দিচ্ছেন। অর্থনৈতিক দিক থেকে দেশটা পঙ্গু, এবং খুব দুর্ভাগ্যের যে গতকাল রাজ্যের প্রাপ্য জিএসটি অর্থমন্ত্রী হাত তুলে দিয়ে বলছেন এবার আপনার লোন দিন। তার মানে ভারতবর্ষের অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমি এর আগের একটা না দুটো সংখ্যা আগে আমি বোঝাবার চেষ্টা করেছিলাম যে ভারতের অর্থনীতি টোটাল কোলাপস করেছে। এই প্রশ্নগুলো জবাব বিজেপিকে দিতে হবে। আমি জানি না বিজেপির সামনে কি জবাব আছে। এ পর্যন্ত একটা ভারতবর্ষের বিখ্যাত সংবাদপত্রের মত অনুযায়ী 10 কোটি মানুষ শুধু কর্মচ্যুত হয়েছে। করোনাকে ঠেকাবার কোনো প্ল্যানিং সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল না। অর্থাৎ আগের থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করা, আগের থেকে কোয়ারেন্টাইন সেন্টার রাজ্যগুলোকে সতর্ক করা, কোয়ারেন্টাইন সেন্টার দিকে দিকে তৈরি করা, সেই পরিকাঠামোকে আনা, কিটের বন্দোবস্ত করা, অর্থাৎ ফোরসাইটনেসের অভাব থাকলে যা হয়, বিজেপির সেই ব্যর্থতা এসছে। এরপরে বিজেপির যদি কেউ সমালোচনা করে তাদেরকে হয় গুলি করা হচ্ছে অথবা তাদেরকে উধাও করে দেওয়া হচ্ছে। নাজিম কোথায় আজও কেউ জানে না। দাবালকার থেকে শুরু করে রোহিত ভেমুলা পর্যন্ত এই প্রশ্নের জবাব বিজেপিকে বাংলার নির্বাচনের আগে দিতে হবে। ভারতবর্ষের সবচেয়ে বিপজ্জনক, ভারতবর্ষের ব্যাংকিং সেক্টরটাকে বিজেপি নষ্ট করে দিয়েছে। গরিব মানুষের জন্য কোন প্রকল্প, এই যে গরিব মানুষগুলো খেতে পাচ্ছে না তাদের জন্য কোন প্রকল্প কেন্দ্রের আছে? মমতা বন্দ্যোপাধ্যায় এই করোনার আগেও 2 টাকা কেজি দরে চাল দিয়েছেন, একদম কনফার্ম। ছাত্রছাত্রীদের উন্নয়ন করেছেন, এগুলো তৃণমূল নিশ্চয়ই বলবে। বিজেপির বলার মতো কোন জায়গা নিয়ে, বলার মতো কি কি পজিটিভ পয়েন্ট আছে যার উপর ভিত্তি করে বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে? এবং আমার বিশ্বাস 2019 সালের লোকসভা নির্বাচনে যারা বিজেপিকে ভোট দিয়েছিল তার একটা বড় সংখ্যক মানুষ তারা কিন্তু বিজেপির থেকে মুখ ঘুরিয়ে দেয়। মিলিয়ে দেখবেন নির্বাচনের পরে, কারণ এটা আমি আমার অভিজ্ঞতা লব্ধ একটা ফলের কথা বললাম যে এইটা হতে পারে, এ হওয়ার চান্স খুব বেশি। কারণ একটা রাজনীতির যখন আমি বিশ্লেষণ করব তখন সব দিক ধরতে হবে যে বিজেপি কোন দিক থেকে স্ট্রং। হ্যাঁ, বিজেপি একটা দিক থেকে তৃণমূলের থেকে অনেক স্ট্রং, সে হচ্ছে বিজেপি হাজার হাজার কোটি টাকা নিয়ে নির্বাচনে নামবে। এবার এই টাকার ইউটিলাইজেশন কিভাবে হবে, কিভাবে করবে, তা একমাত্র বিজেপি বলতে পারে। কিন্তু বাংলার মানুষকে যদি বিজেপি ভেবে থাকে যে বাংলার মানুষকে শুধু হিন্দু মুসলিম বিভাজন করে দিয়ে বাংলার ক্ষমতায় বিজেপি যাবে, বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে। কারণ পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যেখানে হিন্দুদের কথা বললে সব হিন্দু এক জায়গায় আসবে না। রাম আমাদের নিশ্চয়ই মনে আছে, রাম দেবতা বা দেবতা তুল্য। রামের প্রভাবের থেকে এই বাংলায় দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এগুলোর প্রভাব কিন্তু অনেক বেশি। সুতরাং একটা রামের ছবি দেখিয়ে আর হিন্দুদের একটা অদ্ভুত, ওয়েস্টবেঙ্গলে বিশেষ করে পশ্চিমবাংলার হিন্দুরা তারা কিন্তু ডগমেটিক নয়, তারা অন্ধ নয় যে একজন হিন্দু ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়ে বলবে এই হিন্দু, একে ভোট দাও। না, হিন্দুদের সমালোচনা, হিন্দুদের ভালো মন্দের সমালোচনা যারা বেশি করে তারা হিন্দুরাই দেখবেন হিন্দুদের জন্য কোনো খারাপ জিনিস ঘটে, হিন্দুরাই তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। হিন্দুদের সেই স্পোর্টসম্যানশিপটা আছে। ফলে হিন্দুর নাম বললেই, হিন্দুত্বের কার্ড ধরলেই হিন্দুরা সব ভোট দিতে থাকবে বিজেপিতে। আর যেই বিশ্বাস করুক, আমি সে বিশ্বাস করতে রাজি নই। আর একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলার মানুষ এত বোকা নয়। বাংলায় 30% মাইনরিটি ভোট, 30% সংখ্যালঘু ভোট। যারা আজও বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবাংলার ক্ষমতায় আসে তাহলে আর যে শান্তিতে থাকুক না থাকুক, মাইনরিটি কমিউনিটির স্বার্থ বোধহয় সুরক্ষিত হবে না। তাই তারা প্রায় 100% তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এই জিনিসটা বিজেপির নেতাদের বুঝতে হবে। আবেগে বলা যায় আমি ক্ষমতায় আসবো, আবেগে ভোট হয় না।
পশ্চিমবাংলায় আবেগ দিয়ে ভোট হয় না। পশ্চিমবাংলায় ইস্যু থাকবে, কাজ থাকবে, সংগঠন থাকবে, তবে তুমি ভোটে জিততে পারবে। আমি তো বললাম 18টা আসন লোকসভা নির্বাচনে তার পার্সপেক্টিভ ছিল আলাদা। সেই পার্সপেক্টিভে তৃণমূলের ওভার কনফিডেন্স, কিছু কিছু জায়গায় তৃণমূলের নিজেদের ঝগড়া বিরোধ, এই কারণে 18টা আসন হাতছাড়া হয়েছে। একদম নিশ্চিত থাকুন, এই 18টা আসনে তৃণমূল নেত্রী যেভাবে তার দলকে আবার সংগঠিত করছে, তাতে বিজেপির কোনো চান্স নেই এই 18টা আসনে বেশিরভাগ আসনে জিতে আসে। অর্থাৎ 18টা আসনে বেশিরভাগ আসনে বিজেপির জেতার তো দূরের কথা, বিজেপি এবার বহু আসনে মেয়ার থার্ড হয়ে যাবে। এগুলো লক্ষ্য করে দেখবে। বিজেপির উপর মানুষের রাগ কেন? সাধারণ মানুষ যারা বিজেপিকেও ভোট দিয়েছে তাদের রাগটা এই, যারা পরিযায়ী শ্রমিক তারা দেখলো তাদের কথা ভাবা হলো। সংখ্যালঘু মানুষ তারা দেখছে সারা ভারতবর্ষে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হচ্ছে। যারা নিম্ন শ্রেণীর হিন্দু, যারা তফসিলি জাতি উপজাতিভুক্ত মানুষ, তারা দেখছে ভারতীয় জনতা পার্টি তাদের স্বার্থ সুরক্ষিত করছে না। এমনকি সবচেয়ে দুর্ভাগ্যের, ভারতের ব্যাংকিং সিস্টেমটাকে যারা একেবারে ধ্বংস করে দিল, আমি 28 জনের নাম আমার কাছে আছে। 28 জন পুঁজিপতি, ব্যাংক থেকে 1 ট্রিলিয়ন রুপিস, 1 ট্রিলিয়ন মানে একের পরে প্রায় 12টা শূন্য। এরা ব্যাংকটাকে লুট করে নেয়। কারা করল? আমি প্রথম কয়েকজনের নাম বলি, 28 জনের শেষের কয়েকজনের নাম বলি। বিজয় মালিয়া, মেহুল চস্কি, নীরব মোদী, পুষ্পেন্দু বৈদ্যা, শানি কালাস, আমি কয়েকটা নাম বলছি, অশ্বিন পবনপুত, বিনয় মিত্তাল, এবার শেষের দিক দিয়ে বলছি আশিস সুরেশ ভাই, ময়ূরবেন প্যাটেল, হিতেশেন্দ্র ভাই, রিতেশ জৈন, ললিত মোদী, রাজীব গোয়েল। আমি মাঝখানে গুলো বললাম না, আমি এই কটা নাম বললাম কারণ 28টা বলতে গেলে অনেক সময় লাগে। এরা প্রায় যে পরিমাণ টাকাটা তারা আত্মসাৎ করলো তা একের পরে 12টা শূন্য এত টাকা। এবার আপনি ভাবুন, তাহলে ব্যাংকিং সিস্টেম যখন কোলাপস করতে চলেছে, সাধারণ মানুষের ইন্টারেস্ট ব্যাংকের থেকে সুদ কমে গেছে, সুতরাং কোনো অবস্থাতেই বেকারিত্ব হাইয়েস্ট, লাস্ট 50 বছরের সবচেয়ে বেশি বেকারত্ব এই নরেন্দ্র মোদীর আমলে আছে। ফলে এই প্রশ্নগুলোর তো জবাব বিজেপিকে দিতে হবে। ভারতবর্ষের কৃষকরা যখন বলছে আমাদের কৃষি ঋণ মুকুব করে দাও, তাদের কৃষি ঋণ মুকুব করা হচ্ছে না, অথচ অনিল আম্বানি 46,000 কোটি টাকা অনিল আম্বানির ব্যাংকের লোনকে মুকুব করে দেওয়া হয়েছে এবং 15 জন বিশিষ্ট শিল্পপতি প্রায় 3.5 লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদী ব্যাংকগুলোকে বলেছে তুমি এদের ঋণ মুকুব করে দাও। রিজার্ভ ব্যাংক ঢুকছে। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে আশা করে যে পশ্চিমবাংলার ক্ষমতায় বিজেপি আবার আসতে পারবে, কোনোদিন আসতে পারবে। তারপরে একটা নেতৃত্বের প্রশ্ন আছে। উত্তরপ্রদেশে যা হয়, রাজস্থানে যা হয়, হরিয়ানায় যা হয়, গুজরাটে যা হয়, বাংলায় তা হয় না। বাংলায় একটা কিন্তু শ্যাডো চিফ মিনিস্টারের মুখ দিয়ে তবে লড়াই করতে হয়। যখন বিধান রায় ছিলেন, জ্যোতি বোস ছিলেন অত হিসেবে, প্রফুল্ল সেন ছিলেন, জ্যোতিবাবু ছিলেন, তারপরে একসময় অজয় মুখার্জি জ্যোতিবাবু যৌথভাবে নেতৃত্ব দিয়েছিলেন, তারপরে আবার জ্যোতিবাবু, আবার বুদ্ধদেব ভট্টাচার্য, তার এগেনস্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একটা গ্রহণযোগ্য মুখ কিন্তু মানুষ চায় যে আমি যাকে ভোট দেবো তার নেতাটা কে। ভারতীয় জনতা পার্টির সবচেয়ে দুর্বল জায়গা, ওদের কৈলাস বিজয়বর্গী বলেছে
যে আমরা মুখ ছাড়া নির্বাচনে লড়বো, এর নাম বাংলা ভাই। কৈলাস বিজয়বর্গীকে সম্মান জানিয়ে বলছি, এর নাম পশ্চিমবাংলা। পশ্চিমবাংলায় ওই রকম আনি মানি জানি না, পরের ছেলে মানি না, এইভাবে কিন্তু ভোট হয় না। পশ্চিমবাংলা একটা পজিটিভ ফিগার দিতে হবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সাবস্টিটিউট দিলীপ ঘোষ। কে দিলীপ ঘোষ নেতা? বাংলার মানুষ কি এত বোকা যে দিলীপ ঘোষকে ভোট দেবে? যে বাংলার মানুষকে বলে গরুর দুধ থেকে সোনা পাওয়া যায়, যে বাংলার মানুষকে বলছে গোমূত্র খেলে নাকি করোনা সারে। আমি জানি না বিজেপি নেতারা কোন স্বপ্নের বলে বলিয়ান হয়ে তারপরও বলছেন ওনারা জয়ের স্বপ্ন দেখেন। আমি বলছি এবারের নির্বাচনে বিজেপির কিন্তু একটা বড় ভরাডুবি। যারা 18 গর্বে গর্বিত হয়ে আছেন তাদের সামনে একটা বড় পরাজয়, একটা বড় ধাক্কা অপেক্ষা করছে। যে ধাক্কাটা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের বিধানসভা নির্বাচনে। যে ইস্যুকেই সামনে আনুন, কোনো ইস্যু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় কৃতিত্ব এটাই, প্রায় 10 বছর, মানে 2009 আর ধরুন 1 বছর 2021 কটা দিন, আজ পর্যন্ত একটা গণ আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো গুলি চালান। বিজেপির হাতে লাশ নেই, লাশ খোঁজার চেষ্টা করছে। কোথায়, কে কোথায় আত্মহত্যা করেছে সেইটাকে ইস্যু বানাবার চেষ্টা করছে। কে কোথায় কার বাবার সাথে ঝগড়া করে কে গলায় দড়ি দিয়েছে সেইটা একটা আত্মহত্যা, সেইটা একটা ইস্যু। এই ইস্যুর ভিত্তিতে হেমতাবাদের এমএলএ গলায় দড়ি দিলেন, সেটাকে বাজারে খুন বলে চালানোর চেষ্টা করছে। এইভাবে কিন্তু পশ্চিমবাংলার মানুষকে বোকা বানানো যাবে না। আর দ্বিতীয় কথা, গণ আন্দোলন করার মতো বিজেপির কোনো মেরুদণ্ড নেই। আর গণ আন্দোলনের মাধ্যমে যদি নেতৃত্ব উঠে না আসে, সেই নেতৃত্বকে বাংলার মানুষ বিশ্বাস করবে না। বাংলার মানুষ অতীতে বিশ্বাস করেনি, আর ভবিষ্যতেও করবে না। সুতরাং এবারের নির্বাচনে বাম আর বিজেপি এই দুদল নিশ্চিত থাকতে পারেন যে একটা ভারী জয় নিয়ে যে রাজনৈতিক দল মে মাসের নির্বাচনের পরে বিজয় মিছিল করবে, সেই রাজনৈতিক দলটার নাম তৃণমূল কংগ্রেস, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির 2021 ভবিষ্যৎ আমি বলবো অন্ধকারের দিকে এগোচ্ছে। এই কথা বলে আজকের অনুষ্ঠান আমি শেষ করলাম। আগামী শুক্রবার আপনাদের সাথে আবার আমার দেখা। নমস্কার।